প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে ঢাকা বলেছে পরিবেশ অনুকূল হতে হবে। সেই পরিবেশের অন্যতম শর্ত হচ্ছে ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা। বাই ট্রুলি বলতেছি, মানে অনেক দিন পর, বহু বছর পর, অ্যাজ এ বাংলাদেশি হিসেবে মানে এইরকম একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির জায়গা থেকে ওয়ান অফ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। এরকম দিন মানে দেখতে বা এরকম দিনের ফিল নিতে আমার বরাবরই খুব ভালো লাগে, যেখানে নিজের দেশের একটা গার্সি স্টেটমেন্ট যে আমরা আসলে কোনো নতজানু দেশ হিসাবে বিলং করি না, আমরা এখন নিজেদের অবস্থান, নিজেদের জায়গাটা এবং নিজেদের সম্মান, আত্মমর্যাদা ওই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি বা ওই লেভেলে নিয়ে যাচ্ছি। সো হার্টস অফ তারেক রহমান। আমার বরাবরই ওনার পররাষ্ট্রনীতির যে বিষয়গুলা ওগুলা নিয়ে টুকটাক ডাউট ছিল। রিসেন্টলি ভারতের যে রয়ের প্রধান, ওনার বাংলাদেশ সফর বেশ ইন্টারেস্টিং ছিল। এই আবার তার মধ্যে ওনার ভারত সফরের যে গুঞ্জন, অ্যাজ এ বাংলাদেশি হিসেবে ভারতের মতো দেশ যেখানে আসলে তারা ফ্যাসিস্ট হইতে শুরু করে সকল আসামিদের আশ্রয় দেয় এবং আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে প্রতিবেশী সম্পর্ক স্থাপন করে না, আমরা আসলে ওই রকম জায়গা থেকে বের হয়ে আসতে যাচ্ছি এবং ফাইনালি এরকম একটা স্টেটমেন্ট, এটা ট্রুলি অ্যামেজিং। তো চলুন কথা না বাড়িয়ে আজকে যেই স্টেটমেন্টটা ছিল সেটার মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। নাম্বার 1, এখানে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে যোগাযোগ করে আসছিলেন। নাম্বার 2, 5 আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য গণমাধ্যমের সঙ্গে কথা বলার ঘটনাকে বাংলাদেশ এই প্রক্রিয়ার জন্য নেতিবাচক বা বিঘ্ন সৃষ্টিকারী হিসেবে দেখছে। অ্যামেজিং, বলতেই ভাল লাগতেছে। নাম্বার 3, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তাদের অবস্থান ভারতকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। নাম্বার 4, বাংলাদেশ মনে করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। নাম্বার 5, সেই পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ ভারতকে দ্রুত শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তর করতে অনুরোধ জানিয়েছে। নাম্বার 6, বাংলাদেশ বলেছে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এসব বিষয়ে ভারতের পদক্ষেপ আশা করছে এবং এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে। নাম্বার 7, বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম নীতি অনুসরণ করবে, এটা বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে। অর্থাৎ সবার আগে বাংলাদেশ, যে স্লোগানটা, ওই স্লোগানটা অনুযায়ী তারা তাদের মতামত জানাইছে বা এটা এখন থেকে তারা এই নিয়ম ফলো করবে। নাম্বার 8, যেটা আমার কাছে মানে এই পুরো স্টেটমেন্টের সবচেয়ে কি পিসার মনে হয়েছে এবং সবচেয়ে মানে আমার বলতে পারেন ফেভারিট, সেটা হচ্ছে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। সম্পর্ক হবে সার্বভৌম সমতার ভিত্তিতে, জাতীয় মর্যাদা বজায় রেখে, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে। এই 4টা কি পয়েন্ট আছে এখানে, মানে গ্রেট, ভাল লাগছে ভাই। মানে যদি এই রকম পন্থা অবলম্বন করে যায় ভাই, সত্যি আমি ফ্যান হয়ে যাব। এই রকম স্টেটমেন্টের পরে ভারত রীতিমতো মানে কি বলে বেবাচাকে খাইয়া যাবে, এবং কারণ বাংলাদেশের কাছ থেকে এরকম স্টেটমেন্ট, এরকম কথা তারা বহুদিন, বহু বছর, বহু যুগ তারা শুনে নাই। এটা হজম করতে পারে তাদের বেশ কষ্ট হবে। আমাদের কথাও সিম্পল, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব থাকবে, বাণিজ্য থাকবে, যোগাযোগ থাকবে, কিন্তু বাংলাদেশ মাথা নত করবে না। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যেই বার্তাটা দিছে 16ই আগস্ট, সেটা আদতে একটা শুধু বার্তা না, এটা একটা কড়া সংকেত বটে। ভারতকে অবশ্যই মনে রাখতে হবে সে আমাদের বন্ধু, কিন্তু সে আমাদের অভিভাবক না।
এবং বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে ভারতকে সম্মান করতে হবে। এবং 24 অগাস্টে যেই অভ্যুত্থান হইল ছাত্র জনতার, সেখানে আহ, যে মুভির মতো আপনার ছাত্র জনতাকে হত্যা করছে এবং পালিয়ে গেছে ছাত্র জনতা তোপের মুখে, এরকম একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে তারা রাজনৈতিক আশ্রয় দিয়ে রাজনৈতিক বক্তব্যের মঞ্চ বানানো কতটা বন্ধুত্বপূর্ণ সেটাও দিল্লিকে ভাবতে হবে। আসলে ভারত বহু বছর ধরে আমাদেরকে মনে করতেছে আমরা তাদের একটা ওয়ান কাইন্ড অফ অঙ্গরাজ্যের মতো, অথবা আপনার তাদের নিজেদের প্রভাব বলয়ের একটি অংশ আমরা। সো তারা আমাদেরকে সেভাবেই ট্রিট করে আসতেছে। কিন্তু সময় আসলে এখন বদলে গেছে। 24 গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ আসলে তাদের কোনো করিডোর নয়, তাদের কোনো অঙ্গরাজ্য নয়, বাংলাদেশ তাদের কোনো রাজনৈতিক দলের নিরাপদ আশ্রয়স্থল নয়। এটি 18 কোটি মানুষের একটি সার্বভৌম রাষ্ট্র। ভারত যদি সত্যিই প্রতিবেশী সম্পর্ককে সম্মান করে, তাহলে এটা তারা কন্টিনিউ করতে পারে প্রতিবেশী সম্পর্ক হিসেবে। তাহলে অবশ্যই তারা যাদেরকে আশ্রয় দিছে তাদেরকে ফেরত পাঠাইতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে, পারস্পরিক যে মর্যাদা, যে সমতা, সেগুলা অবশ্যই মেনে চলতে হবে, এবং একতরফা সুবিধা নয়, সমতার কূটনীতি বেছে নিতে হবে। বাংলাদেশও এখন দিনে দিনে শিখে যাচ্ছে যে কিভাবে আসলে বন্ধুত্বটা রাখতে হয়। সেটা অবশ্যই বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে, কিন্তু আত্মসম্মানটা বিক্রি করা যাবে না। দিল্লি চাইলে এই বন্ধুত্বের যেই সম্পর্কটা আছে এবং এই সম্পর্কের যে দরজাটা আছে এটা খোলা থাকবে। তবে এবার এই দরজার চাবি শুধু দিল্লির কাছে থাকবে না, এটার চাবি বাংলাদেশের কাছেও থাকবে। সবশেষে এত কিছুর পরেও আমি আসলে জানি না যে কেন ভারতের মতো একটা দেশের গোলামি করা বা তাদের গোলামের মতো থাকা বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের সমর্থক হইতে শুরু করে কিছু মিডিয়া কর্মী, সাংবাদিক, সুশীল সমাজ, তারা আসলে এটাকে মানে একটা গৌরবময় হিসাবে দেখে, বা মানে এই বিষয়টাকে তারা খুব মানে প্রাউডলি এনজয় করে, তাদের পা চাটা বা গোলামি করাটা। এটা কেন, আই ডোন্ট নো। সো ফাইনালি আমার মনে হয়েছে যে এরকম একটা চমৎকার বিষয় আপনাদেরকে শেয়ার করা বা আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে পারা আমার কাছে খুবই আনন্দময় একটা মুহূর্ত ছিল আজকে। এবং আমি খুবই প্লিজড যে তারেক রহমান এরকম একটা কি বলে বোল্ড স্টেটমেন্ট দিতে পারছে, এবং সম্পর্কটা এখন থেকে ওইভাবেই বিচার করবে। আশা করি বাংলাদেশ ফার্স্ট যে নীতি তিনি সর্বক্ষেত্রে এটা প্রয়োগ করবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।